আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমাদের আইউটি কোয়েশ্চেন ব্যাংক সলভ সিরিজে। আজকে আমরা 2008-9 সেশনের কোয়েশ্চেনটা সলভ করব। তার আগে একটু বলে নিই, আমি হচ্ছি তাসিন অরণ্য, পড়াশোনা করছি কুয়েটের এমএসসি ডিপার্টমেন্টে এবং 2025 সেশনে আমি আইউটিতে 187তম হয়েছিলাম। ভেক্টরের একটা কোয়েশ্চেন দিয়ে আমাদের 1 নম্বর কোয়েশ্চেনটা শুরু হয়েছে। প্রথমে বলছে যে গিভেন দ্যাট সি ভেক্টর ইকুয়ালস টু এ ভেক্টর ক্রস বি ভেক্টর অ্যান্ড ডি ভেক্টর ইকুয়ালস টু বি ভেক্টর ক্রস এ ভেক্টর। আচ্ছা, হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন সি অ্যান্ড ডি? দুইটা ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল আমার কাছে জানতে চাচ্ছে। তো অ্যাঙ্গেল বের করার জন্য তো আমরা ডট প্রোডাক্ট বা ক্রস প্রোডাক্ট দিয়ে বের করতেই পারি, কিন্তু এখানে দেখো সি ভেক্টর আর ডি ভেক্টর দুইটা কিন্তু পরস্পর বিপরীত, দুটোই কিন্তু এ বি আর এই দুইটা ভেক্টরের ক্রস প্রোডাক্ট ছিল। তাহলে আমি কি এভাবে লিখতে পারি, ডি ভেক্টর ইকুয়ালস টু এ ভেক্টর ক্রস বি ভেক্টর। আচ্ছা, এভাবে লিখতে গেলে আমাকে কি আনতে হবে? দেখো, ডি ভেক্টরে যেটা ছিল আমি সেটাকে উল্টায় দিছি। সো উল্টায় দেওয়ার জন্য আমার সি ভেক্টরের সাথে যদি আমি ম্যাচ করাইতে চাই, তাহলে আগে একটা নেগেটিভ দেওয়া লাগতেছে। নেগেটিভ দিলে আমার সি ভেক্টরটা এসে যাচ্ছে, সো নেগেটিভ সি ভেক্টর আসতেছে। দেখো, দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি হবে যদি ওরা পরস্পর একদম বিপরীত দিকে, অর্থাৎ পরস্পরের ভিতরে একটা নেগেটিভ চিহ্নের ব্যবধান থাকে। এই যে নেগেটিভ চিহ্নটা, সিনারিওটা কেমন হতো আমি যদি ফিগারে ড্র করে দেখাই। এই হচ্ছে আমার একটা স্ট্রেট লাইন, এই বরাবর যদি আমার ডি ভেক্টরটা যায়, তাহলে ঠিক অপোজিট বরাবর আমার সি ভেক্টরটা যাচ্ছে। অথবা এই সি ভেক্টরটাকেই তুমি নেগেটিভ ডি ভেক্টরও বলতে পারো। এইখান থেকে যদি আমার স্টার্টিং পয়েন্ট হয়, তাহলে মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি হচ্ছে, তাই না? তাহলে একের উত্তর ডি। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনে যাই। A stone of mass 250 gram is tied to the end of a string of length 1 meter. আচ্ছা, it is whirled in a horizontal circle with a frequency of 30 revolution per minute. What is the tension in the string? টেনশনটাকে আমি টি দিয়ে বলতেছি। আচ্ছা, তাহলে এটাকে বাংলায় যদি আমি ভাবার চেষ্টা করি, তাহলে প্রশ্নে আসলে কি বোঝাচ্ছে? প্রশ্নে বোঝাচ্ছে যে এই ধরো একটা মানুষ, তার এই যে হাতে একটা রশি আছে, যে রশিটার দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার এবং রশির মাথায় একটা 250 গ্রাম ভরের পাথর বাঁধা আছে। এই 250 গ্রাম ভরের পাথরটাকে সে একটা হরাইজন্টাল সার্কেলে এভাবে ঘুরাচ্ছে, এভাবে ধরো ঘুরাচ্ছে। এখন আমাকে বলছে যে ওই যেই রশিটার উপর টেনশন ফোর্স কত? টেনশন ফোর্স অবশ্যই ব্যক্তি ঘোরাচ্ছে, তাহলে ওর নিজের দিকে ওর ভরকেন্দ্র বরাবর ক্রিয়া করবে টেনশন ফোর্সটা। আচ্ছা, তা একটা পাথর যখন আমরা ঘুরাই, তখন কি সেটার ছিটকে যেতে চায় না? পাথরটা কিন্তু আমাদের থেকে দূরে সরে যেতে চায়। তো এই জন্য ওর একটা কেন্দ্র বিমুখী বল অবশ্যই থাকবে, যেটাকে এফসি দিয়ে আমি ডিনোট করছি। তাহলে এই টি আর এফসি যদি সমান হয়, শুধুমাত্র তখনই কিন্তু এই পাথরটা হরাইজন্টাল সার্কেলে আমার হোয়ার্ল অর্থাৎ ঘুরতে থাকবে। তা না হলে ছিঁড়ে টিড়ে অন্য কোথাও চলে যেত পাথরটা। সেই কেস যেহেতু এখানে হচ্ছে না, সো আমি টেনশন ফোর্সকে কেন্দ্র বিমুখী বলের সমানই লিখতে পারি। কেন্দ্র বিমুখী বলের সূত্র তোমরা জানতা, এম ওমেগা স্কয়ার আর। দেখো, এবার সব ডেটাই কিন্তু আমার দেয়া আছে। এম এর ভ্যালু বের করতে বলছে 0.25 কেজি। ওমেগার ভ্যালু দেখো সরাসরি দেয়া নাই, বরঞ্চ এফ এর ভ্যালু আমার কাছে বলা আছে। সো ওমেগা সমান আমরা কি জানতাম, 2πf এর হোল স্কয়ার ইন্টু আর। এবার দেখো, এফ সমান আমার লেখা আছে 30 রেভলিউশন পার মিনিট, কিন্তু আমাকে কিন্তু মিনিটে রাখলে হবে না, আমাকে সেকেন্ডে বের করতে হবে। সো আমি কি করব, 30 ডিভাইডেড বাই 60 করে দেব। আচ্ছা, এবার 0.25 ইন্টু 2π ইন্টু 30 ডিভাইডেড বাই 60 হোল স্কয়ার ইন্টু আর এর ভ্যালু দেখো 1 মিটার বলে দিছে, সো 1 লিখলাম। এবার ক্যালকুলেশন যদি করি, 2 এর সাথে 60 কেটে 30 থাকে, 30 আবার কাটা যায়, পাই স্কয়ার। সো দ্যাট ইজ পাই স্কয়ার ডিভাইডেড বাই 4 নিউটন আসে। 4 কি করে আসলো ভাইয়া নিচে? এই যে 0.25 ছিল, ওটাকে 1/4 লিখছি জাস্ট। সো 2 এর এই দেখো 1 নম্বরেই আমাদের উত্তরটা আছে, সো 2 এর উত্তর এ। পরের কোশ্চেনে যাই। অ্যান ইলেকট্রিক ফ্যান is turning at revolution per minute 600. When switched off, the fan stopped after 1000 turns. What is the time necessary to stop the fan? আচ্ছা, সূত্র কি ছিল? theta equals to omega initial plus omega final divided by 2 into t. তাহলে আমাকে t বের করতে বলছে, সো t সমান আমি লিখতে পারি 2 theta by omega initial। ওমেগা ফাইনাল লিখলাম না কেন ভাই? ওমেগা ফাইনালের ভ্যালু কিন্তু 0। এই দেখো বলে দিচ্ছে পাখাটা থেমে গেছিল 1000 বার ঘোরার পরে। সো যখন ঘোরার পরে থেমে যাচ্ছে, সো ওর ফাইনাল মুভমেন্টে কি কোনো কৌণিক বেগ আছে? কোনো কৌণিক বেগ কিন্তু নেই, এই জন্য ওমেগা ফাইনাল ইকুয়ালস টু 0। আচ্ছা, 2 থেটার ভ্যালু আমার কত বলে দিছে? থেটার কিন্তু কোনো ভাইয়া ভ্যালু বলে দিইনি।
বলে দিছে আমাকে এন এর ভ্যালু, এন হচ্ছে কতবার ঘুরতেছে। সো আমি এখান থেকে থেটা বের করে নিতে পারবো। থেটা হচ্ছে 2 ইন্টু 2 পাই ইন্টু 1000 ডিভাইডেড বাই ওমেগা ইনিশিয়ালের ভ্যালু বলে দিছে দেখো 600 রেভলিউশন পার মিনিট। কিন্তু এটাকে কিন্তু 600 রেভলিউশন পার মিনিটে রাখা যাবে না, এটা হচ্ছে তোমার ফ্রিকোয়েন্সির কথা বলে দিছে। তাহলে আমাকে এটাকে ওমেগাতে বানাতে হবে। সো ওমেগাতে বানানোর জন্য আমি 2 পাই এফ করে দেবো। 2 পাই এফ, এফ এর ভ্যালু হচ্ছে 600 পার মিনিট ছিল, কিন্তু এটাকে আমার সেকেন্ডে নিয়ে যেতে হবে কারণ অপশনে দেখো সব সেকেন্ডই আছে। সো ওই জন্য আমি নিচে একটা 60 দিয়ে ভাগ করে দেবো। এই টোটাল ক্যালকুলেশনটা করার পরে উত্তর আসবে 200 সেকেন্ড। সো আমাদের অ্যান্সার হচ্ছে সি দাগ। পরের কোয়েশ্চেন, 4 molecules of a gas have speeds of 1, 2, 3 and 4 km/s. The value of the root mean square speed of the gas molecules is. আচ্ছা, কি বের করতে বলছে ভাইয়া? ভি বার বের করতে বলছে আমার কাছে। ভি বারের সূত্র কি ছিল? হ্যাঁ, সবগুলা গতিকে স্কোয়ার করে যোগ করে দেব এবং নিচে ভাগ যাবে সেই সংখ্যাটা যতগুলা মলিকিউল আছে। সো 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ডিভাইডেড বাই কয়টা মলিকিউল ছিল? 4টা মলিকিউল ছিল। সো হ্যাঁ, 4 দিয়ে ভাগ হয়ে যাবে। এটা করার পরে দেখবা √3 ডিভাইডেড √30 ডিভাইডেড বাই 2 কিলোমিটার/সেকেন্ড আসতেছে উত্তর। এই যে সি দাগটা আমার কারেক্ট অ্যান্সার। 5 দাগে দেখো কি বলছে যে when 20 joule of work has been done on gas, 40 joule energy has been released. If the initial energy of the gas was 70 joule, what is the final internal energy? আমাকে দেখো 20 জুল কাজ কিন্তু গ্যাসের উপরে আমি করছি, তাহলে এই 20 জুল কাজ অ্যাকচুয়ালি কি পজিটিভ না? এই 20 জুল কিন্তু পজিটিভ আমার কাজ। এবং 40 জুল এনার্জি হ্যাজ বিন রিলিজড, 40 জুল এনার্জি যেটা রিলিজ হয়েছে এটা কিন্তু সিস্টেম আমাকে ফিরাই দিছে, এটা আমি নেগেটিভ ধরি। ইফ দ্য ইনিশিয়াল এনার্জি অফ দ্য গ্যাস ওয়াজ 70 জুল, এটা আবার পজিটিভ। হোয়াট ইজ দ্য ফাইনাল ইন্টারনাল এনার্জি? তাহলে দেখো কি আসে এইটুকু করলে, -40 ইকুয়ালস টু -40 আসলে কি কি থেকে প্রাপ্ত হবে আমার? সিস্টেমের যেই টোটাল এনার্জি ছিল, ফাইনাল এনার্জি মাইনাস ইনিশিয়াল এনার্জিতে যেই এনার্জিটুকু থাকতেছে সেটা থেকে আবার বিয়োগ যাবে, সেটা থেকে এই 20 জুলটা বিয়োগ যাবে। কেননা এই -40টা তো আমার সিস্টেম থেকে আমি পাইছি, আর এই পজিটিভ যেই 20টা ছিল আমার সেটা তো আমি সিস্টেমকে দিছি, তাই না? তাহলে ওইটা নেগেটিভে যাচ্ছে। সো -20 জুল অ্যাকচুয়ালি সেই হিসেবে আসছে। তো এবার আমার ইনিশিয়ালের ভ্যালুও আমার বলা ছিল, এই দেখো 70 জুল, এটা পজিটিভ 70 জুল। এবার এখান থেকে ফাইনালের ক্যালকুলেশনটুকু যদি তোমরা করো তাহলে হচ্ছে টোটালটা করলে 50 জুল আসবে, যেটা হচ্ছে পজিটিভেই আসবে। এই যে এ নাম্বার হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। কার্নো ইঞ্জিনের কথা বলে দিছে আমার কাছে, হচ্ছে কাজের কথা জানতে চাইছে এবং কতটুকু হিট আমি কনজিউম করতেছি কার্নোট ইঞ্জিনের মাধ্যমে সেটা আমাকে বলে দিছে, এবং দুইটা টেম্পারেচার বলে দিছে। প্রথমে ভাইয়া আমি ইটার ভ্যালু বের করি। ইটার ভ্যালু কি জানতাম? 1 - T2 ডিভাইডেড বাই T1 ইন্টু 100%। T2 এর ভ্যালু কত বলা আছে আমার কাছে? 27 প্লাস 273, কেলভিনে বানাতে হবে। T1 এর ভ্যালু কত? 127। সো 127 প্লাস 273, এইটুকু করার পরে এটার একটা ভ্যালু আসবে, ধরে নিলাম এটার একটা ভ্যালু আসবে। আমাকে জানতে চাইছে ডাব্লু। ডাব্লু সমান কি জানতাম? ইটা কিউ। ইটার যে ভ্যালু আসবে সেই ভ্যালুটা বসাই দিবা ইন্টু কিউ এর ভ্যালু দেখো বলা আছে 800 জুল। সো 800 জুল গুণ করে দিবা, গুণ করে দিলে আমার ফাইনাল অ্যান্সার পাবা। অ্যান্ড অ্যান্সারের ভ্যালু আসবে প্রবাবলি 200 জুল আসবে। 200 জুল অ্যান্সারটা আমি লিখে দিই, ক্যালকুলেশনটা একটু করে নিও ভাইয়া। এই যে 200 জুল হয়ে গেছে। আচ্ছা, এ সেল সাপ্লাইজ আ কারেন্ট অফ 0.9 অ্যাম্পিয়ার থ্রু আ 2 ওহম রেজিস্টর and a current of এত ampere through a 7 ohm resistor. What is the internal resistance of the cell R? দুটো সিনারিও বলা আছে আমার, হচ্ছে কেস 1। কেস 1 এ আমাকে বলছে 0.9 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হয়। সো 0.9 ইকুয়ালস টু V1 ডিভাইডেড বাই V1 না V ডিভাইডেড বাই R প্লাস 2। ভাই এটা কোন সূত্র? এটা হচ্ছে I ইকুয়ালস টু E ডিভাইডেড বাই R প্লাস R, এই সূত্রটা। আচ্ছা, এবার এটা তো আমার গেল সমীকরণ 1। কেস 2 তে আসা যাক। কেস 2 তে কি বলছে? 0.3 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে যখন 7 ওহমের রেজিস্টর হয়।
সো আমি জাস্ট ভ্যালুগুলোকে উল্টাই দিলাম, আর প্লাস 7 ডিভাইড ভি। আচ্ছা ভাইয়া, কিছু কিছু ডেটা তো চেঞ্জ হলো দুইটা সিনারিওতে, তাই না? কিন্তু এই ভি এর ভ্যালুটা চেঞ্জ হলো না কেন? দেখো, এ সেল, একটা সেল, এই ভোল্টেজটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, এটা পরিবর্তনশীল ভোল্টেজ না, এটা একটা কনস্ট্যান্ট ভোল্টেজ। তুমি বাজার থেকে যদি একটা ব্যাটারি কিনে আনো, সেই ব্যাটারির কি ভোল্টেজ চেঞ্জ হয়? ভোল্টেজ কিন্তু চেঞ্জ হয় না। তুমি হয়তো বা ওটাকে একটা রিমোটে লাগাতে পারো, একটা খেলনা গাড়িতে লাগাতে পারো, সেক্ষেত্রে হয়তো বা ওর রোধ চেঞ্জ হতে পারে বা ওর কারেন্ট ফ্লো চেঞ্জ হতে পারে, কিন্তু ওর ভোল্টেজ কিন্তু একই থাকে। আর 1 নাম্বার আর 2 নাম্বার সলভ করে দিলে এমনিই তোমার ভোল্টেজ কেটে যাচ্ছে। সো এটা সলভ করার পরে তুমি আর এর ভ্যালু পাবা 0.5 ওহমস। অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনে যাই। ইফ দ্য চার্জ অন আ ক্যাপাসিটর ইজ ইনক্রিজড বাই 2 কুলম, দ্য এনার্জি স্টোরড ইন ইট ইনক্রিজেস বাই 21%। তাহলে আমাকে কি বলা আছে? ডিডাব্লিউ বাই ডাব্লিউ। দেখো ভাই, ডিডাব্লিউ বাই ডাব্লিউ কেমনে বলা আছে? আমি এনার্জিটাকে ডাব্লিউ দিয়ে বলতেছি, কারণ কাজই হচ্ছে আমার এনার্জি। তাহলে কতটুকু এনার্জি বৃদ্ধি পাইছে সেটা আমার বলা আছে, অর্থাৎ ডিডাব্লিউ বাই ডাব্লিউ দিয়ে তোমরা জানোই যে এটা পরিবর্তন বোঝায়। কতটুকু বৃদ্ধি পাইছে আর কতটুকু পরিবর্তন হয়েছে, একই তো কথা, তাই না? তাহলে দেখো, সূত্র ছিল আমাদের কি? ডাব্লিউ সমান কিউ স্কোয়ার বাই 2c। তাহলে এখানে আমাকে ডিডাব্লিউ বাই ডাব্লিউ আনতে হবে। তাহলে আমি কি করব? ডিডাব্লিউ বাই ডাব্লিউ আনার জন্য আমাকে এটাকে ডিফারেন্সিয়েট তো মাস্ট করা লাগবে। ডিফারেন্সিয়েট করার জন্য আমি একটু সোজা করে করব ডিফারেন্সিয়েট, যেন আমার কোনো ঝামেলা না হয় বা ইউভি সূত্র যেন আমার না আসে। সো আমি দুই পাশে লন নিয়ে নিই, যেহেতু ভাগ আকারে আছে ঝামেলা হবে না আর আমার। লন ডাব্লিউ ইকুয়ালস টু লন কিউ স্কোয়ার প্লাস লন 1/2 মাইনাস লন সি। হ্যাঁ, কি হলো? এই যে এখানে একটা 1/2 ছিল, এই 1/2টাকে আমি আলাদা করে নিছি। আলাদা করে এটার সাথে গুণ আকারে ছিল, সো গুণ আকারে থাকলে লনে যোগ হয়ে যায়। আর নিচে সিটা ভাগ আকারে ছিল, সো নিচের সিটাকে লনে ভাঙানোর জন্য আমার নেগেটিভ আসছে। কারণ তোমরা জানো লন এ বাই বি ইকুয়ালস টু আমরা লিখতে পারি লন এ মাইনাস লন বি। সো এইটাই আসলে অ্যাপ্লাই করছি। এবার আসো আমরা ডিফারেন্সিয়েট করি। লনকে ডিফারেন্সিয়েট করলে ডিডাব্লিউ বাই ডাব্লিউ আসে, নিচে একটা ডাব্লিউ আসতেছে। কিউ স্কোয়ার, ওই কিউ এটাকে কিন্তু এভাবে লেখা যায়, ওই পাওয়ারের 2টা নিচে নেমে আসতেছে, সহগে চলে যাচ্ছে। সো এবার আমি যদি 2 লন কিউ কে ডিফারেন্সিয়েট করি, সো 2 ডি কিউ বাই কিউ থাকতেছে, প্লাস লন 1/2 কে ডিফারেন্সিয়েট করলে 0 থাকতেছে, লন সি কে করলেও 0 থাকতেছে, কারণ সিটা আমার এখানে কনস্ট্যান্ট ভাইয়া। এই যে ক্যাপাসিটরের যে ধারকত্ব, সেই ধারকত্বটা কিন্তু আমার কাছে কনস্ট্যান্ট হিসেবে বলে দিছে, এবং ধারকত্বের কোনো কথাও কোনো ডেটাও আমার কোশ্চেনে বলা ছিল না। সো ওটাকে আমি কনস্ট্যান্ট হিসেবে কাউন্ট করতেছি, ওটাও 0 থাকলো। এবার দেখো কি আসে। ডিডাব্লিউ বাই ডাব্লিউর ভ্যালুটা আমার বলা আছে। এবার আমি যেটা করবো, ডিডাব্লিউ বাই ডাব্লিউর ভ্যালু কিন্তু আমার কাছে বলা ছিল। হ্যাঁ, এই দেখো, ডিডাব্লিউ বাই ডাব্লিউ এর ভ্যালু আমার 21%। তাহলে 21%কে কি লেখা যায়? 0.21 ডিভাইডেড বাই ডাব্লিউ এর ভ্যালু কত ছিল? হ্যাঁ, এই যে 0.21 ডিভাইডেড বাই 2 যাবে কিন্তু, কারণ এই যে ক্যাপাসিটরের যেই চার্জটা, সেই চার্জটা আমার 2 কুলম বৃদ্ধি পাচ্ছে। 2 কুলম বৃদ্ধি পাওয়ার কারণে এই যে এই 2টা এখানে আসতেছে, মানে ডিডাব্লিউ বাই ডাব্লিউ এর ভ্যালু তো আমার 0.21 ছিল, এই 2টাকে আমি এখানে নিয়ে আসছি, মানে এর হরে নিয়ে আসছি, আর এর পাশে ডিকিউ বাই কিউ তো থাকলোই। এবার দেখো, ডিকিউ বাই কিউ এর আমরা একটা ভ্যালু পাচ্ছি, ডিকিউ বাই কিউ এর ভ্যালু আমরা পাচ্ছি 0.105। এবার আমাকে বের করতে বলছে কিউ এর ভ্যালু কত। সো কিউ এর ভ্যালু বের করতে গেলে এই যে কিউ এর ভ্যালু হচ্ছে ডি কিউ ডিভাইডেড বাই 0.105। এখন ডি কিউ এর ভ্যালু কত ছিল? 2। এই দেখো, এই যে এই 2 কুলম, এটা হচ্ছে আমার ডি কিউ। এই যে ক্যাপাসিটরের চার্জ বৃদ্ধি পাইছে, চার্জকে হচ্ছে আমরা কিউ দিয়ে লিখি, আর এই যে ডি কিউ কারণ বৃদ্ধি বুঝাইছে, তাই না? ডি কিউ এর ভ্যালু আসলে আমার 2, আর নিচে 0.105 থাকলো। এইটুকু করলে অলমোস্ট 19.04 আসার কথা। অপশনে, আচ্ছা, অপশনে 20 কুলম্ব আছে, তো কাছাকাছিটাই আমরা উত্তর ধরবো। ট্রান্সফরমার্স আর ইউজড ইন ডিসি সার্কিট? না, বোথ এসি এন্ড ডিসি না, শুধু এসি সার্কিট। 10 to the power 20 এন এর ভ্যালু বলে দিচ্ছে,
photons of wavelength এত ল্যামডার ভ্যালু বলে দিছে আর এমিটেড পার সেকেন্ড, আচ্ছা পার সেকেন্ড ফ্রম আ ল্যাম্প, হোয়াট ইজ দ্য ওয়াটেজ পি, প্লাঙ্ক কনস্ট্যান্ট এইচ এর ভ্যালু বলে দিছে। একদম ভাই সূত্র বসায় দেবো ডিরেক্ট, পি ইকুয়ালস টু জানতাম এন এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা। ভাইয়া এন আসলো কোত্থেকে, আমরা তো জানতাম এইচ সি বাই ল্যামডা। দেখো ভাই এইচ সি বাই ল্যামডা তখনই আমরা ইউজ করতাম যখন একটা ফোটন নিয়ে কাজ করা হইতো, কিন্তু এখানে দেখো ফোটনের সংখ্যাটা নির্দিষ্ট করে দিচ্ছে, এই জন্য আমরা মেইন সূত্রেও একটা এন দেখতে পাচ্ছি। মেইন সূত্র কিন্তু এটাই, 10⁻20 এন এর ভ্যালু বসলো, এইচ এর ভ্যালু হচ্ছে 6.6 ইন্টু 10⁻−34 বসে গেল, সি হচ্ছে আলোর বেগ 3 ইন্টু 10⁸ ডিভাইডেড বাই ল্যামডার ভ্যালু বলা আছে 660 ইন্টু 10⁻৯, যেহেতু ন্যানোমিটার ছিল মিটারে বানালাম। এইটুকু করার পরে ক্যালকুলেশন করার পরে 30 ওয়াট হচ্ছে আমার অ্যান্সার আসতেছে, সো উত্তর হচ্ছে 30 ওয়াট। নেক্সট কোয়েশ্চেন, আফটার 2 আওয়ার্স টি বলে দিচ্ছে 1/16, এটা হচ্ছে n/n0, ইনিশিয়াল অ্যামাউন্ট অফ আ সার্টেন রেডিওঅ্যাক্টিভ আইসোটোপ রিমেইনস আনডিকেড, মানে অবক্ষয় হয়নি। দ্য হাফ লাইফ অফ দ্য আইসোটোপ ইজ, আমার কাছে টি হাফের ভ্যালু জানতে চাইছে। সো কি জানতাম, n/n0 ইকুয়ালস টু e⁻−0.693 ডিভাইডেড বাই টি হাফ ইনটু টি। দেখো ভাই সব ভ্যালু বলে দিচ্ছে, তুমি জাস্ট টি হাফের ভ্যালুটা ক্যালকুলেটর দিয়ে বের করবা। ক্যালকুলেটর দিয়ে বের করার পরে এটার ভ্যালু আসতেছে 30 মিনিট। কিন্তু ভাইয়া এখানে কথা আছে, এইটাকে যদি তুমি 30 মিনিট হিসেবে ক্যালকুলেটরে বের করতে চাও তাহলে এই ঘন্টাটাকে তোমার মিনিটে বানাতে হতো, অর্থাৎ টি এর ভ্যালু তুমি ঘন্টা না লিখে 2 × 60 দিয়ে মিনিট আকারে লিখতে হতো তোমার। আর যদি তুমি টি হাফটাকে আধা ঘন্টা বা 0.5 আওয়ার হিসেবে যদি লিখতে চাইতা তাহলে তুমি এই 2টা ছিল না, এই 2 আওয়ার্সকে 2 আওয়ার্স হিসেবেই লিখতা, জাস্ট টি হাফের ভ্যালু তোমার 0.5 আওয়ার্স আসতো, সেটাকে তোমার আবার মিনিটে বানাতে হতো। কি দরকার, অপশনে একবারে মিনিট আছে, আমরা সবকিছু মিনিটেই করব, ঠিক আছে। আচ্ছা পরেরটাই, if the intensity of a sound is 100 times the standard intensity, what is the difference in intensity? আচ্ছা ডিফারেন্স ইন ইন্টেন্সিটি সূত্র ছিল ডেল্টা বিটা ইকুয়ালস টু 10 লগ কত টাইমস, এখন 100 টাইমস বৃদ্ধি পাইছে, 100 টাইমসের জন্য এটা বসলো, এটুকু করে 20 আসে আনসার। এই যে জাস্ট সূত্র বসাই দিচ্ছি আর কিছুই না। নেক্সট, দ্য স্পিড অফ সাউন্ড ইন এয়ার এট এত হোয়াট ইজ দ্য স্পিড ইন এয়ার এট এত। আচ্ছা একটা টেম্পারেচারে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে বাতাসের বেগ বলা আছে 332, 25 ডিগ্রি সেন্টিগ্রেডে বাতাসের বেগ কত সেটা আমার কাছে বের করতে বলছে। বাতাসের বেগের ক্ষেত্রে আমরা জানতাম ভি সমানুপাতিক √/t, অর্থাৎ বাতাসের যে শব্দের যেই বেগ, সেই শব্দের বেগটা হচ্ছে আমার পরিবেশের তাপমাত্রার সাথে বর্গমূলের ব্যস্তানুপাতিক সম্পর্কে সম্পর্কিত। তাহলে এটাকে এভাবে লিখতে পারি v/v0 ইকুয়ালস টু √/t/t0। ভি এর ভ্যালু আমার কাছে বের করতে বলছে, v0 এর ভ্যালু আমার কাছে বলা আছে 332, t0 এর ভ্যালু আমার কাছে বলা আছে 273 কেলভিন, এবং টি এর ভ্যালু আমার কাছে বলা আছে 25 + 273 298 কেলভিন। সবগুলা ভ্যালু ইনপুট দিবা, ইনপুট দেওয়ার পরে ভি এর ভ্যালু দেখবা 347 আসবে প্রবাবলি, 347 মিটার পার সেকেন্ড এটা আসবে প্রবাবলি, এটা অপশনে আছে এতে, সো এ হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। পরেরটা, দ্য অবজেক্টিভ অফ আ টেলিস্কোপ হ্যাজ আ ফোকাল লেন্থ এফ এর ভ্যালু বলে দিচ্ছে 1.2 মিটার। ইট ইজ ইউজড টু ভিউ আ 10 মিটার টল টাওয়ার, আচ্ছা টাওয়ারের উচ্চতাকে এইচ দিয়ে লিখলাম, 2 কিলোমিটার অ্যাওয়ে, ইউ ইকুয়ালস টু 2 × 10⁻³ বলে দিচ্ছে। হোয়াট ইজ দ্য হাইট অফ দ্য ইমেজ অফ দ্য টাওয়ার ফর্মড বাই দ্য অবজেক্টিভ। আচ্ছা ইমেজের ভ্যালু আমার কাছে জানতে চাইছে, মানে ইমেজের হাইটটা কত। প্রথমে সূত্র দিয়ে দিই, 1 + u + 1/v, 1/u + 1/v ইকুয়ালস টু 1/f। এখান থেকে তুমি ভি এর ভ্যালুটা বের করবা, 1. কত আসে 2007 ... এরকম কিছু একটা আসে। এরপরে তুমি ডিরেক্ট এইচ প্রাইম, অর্থাৎ আমার কাছে জানতে চাইছে এইচ প্রাইম কত। এইচ প্রাইমের ভ্যালু তুমি বের করবা হচ্ছে এইচ ইন্টু এম, মডুলাস অফ এম। এম কি আমার হচ্ছে বিবর্ধন, কতটুকু বিবর্ধন হচ্ছে বিবর্ধন। এইচ এর ভ্যালু হচ্ছে আমার 10 মিটার ছিল, আর এম এর ভ্যালু জানো তোমরা, মানে এম এর যে সূত্র, সেই সূত্র হচ্ছে v/u। সো এটা করার পরে 6 মিলিমিটার আসে প্রবাবলি, 6 মিলিমিটার কোথায় আছে আমার, অপশন সি তে, অপশন সি হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। নেক্সট,
Monochromic light is refracted from air into glass of refractive index mu. The ratio of the wavelength of incident and refracted waves is. আচ্ছা, কি বলছে, একবর্ণী একটা আলো সেটা বাতাস থেকে ট্রাভেল করে গ্লাসের ভিতর দিয়ে যাচ্ছে এবং এইটার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আমার মিউ বলে দিছে। দ্য রেশিও অফ দ্য ওয়েভলেন্থ অফ ইনসিডেন্ট অ্যান্ড রিফ্র্যাক্টেড, মানে আপতন আর প্রতিসরণ, এই দুইটা ওয়েভের ওয়েভলেন্থ অর্থাৎ ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের রেশিও বা অনুপাত আমার কাছে জানতে চাচ্ছে। কিভাবে করা যায় ভাই? মিউ সমান আমরা কি জানতাম, উপরে হচ্ছে বস্তু যেখান থেকে আসছে আর নিচে বস্তু যেখানে গেছে। সো আসছে হচ্ছে এয়ার থেকে, তাইলে উপরে বসবে সি অফ এয়ার আর নিচে বসবে সি অফ গ্লাস। এরপরে যাবে কি, সি সমান কি জানতাম আমরা, এফ ল্যামডা, অর্থাৎ সি সমানুপাতিক ল্যামডা। ভালো হয়নি লেখা, সি সমানুপাতিক ল্যামডা, এই সম্পর্কটা আমরা জানতাম। তাইলে এখানে সি এ বাই সি জি সমান আমরা লিখতে পারি ল্যামডা এ বাই ল্যামডা জি। দেখো আমার কাছে জানতে চাচ্ছে রেশিও অফ ওয়েভলেন্থ অফ ইনসিডেন্ট, ইনসিডেন্ট হচ্ছে এয়ার আর রিফ্রেক্টেড হচ্ছে গ্লাস। তার মানে আমার কাছে জানতে চাচ্ছে ল্যামডা এ বাই ল্যামডা জি এর অনুপাত। তো ল্যামডা এ বাই ল্যামডা জি সমান কিন্তু দেখো এটা লিখতে পারি, মিউ ডিভাইডেড বাই 1 ইকুয়ালস টু ল্যামডা এ ডিভাইডেড বাই ল্যামডা জি। এই যে তা অপশনে কোথায় আছে মিউ বাই 1, সি। তো সি হচ্ছে আমার কারেক্ট আনসার। সো ফিজিক্স পার্টটা আমাদের শেষ হলো, এবার হচ্ছে কেমিস্ট্রি পার্টটা। দেখো কেমিস্ট্রি কোশ্চেনে আমাদের বলছে হাউ মেনি গ্রাম অফ HCl রিয়াক্ট উইথ 5 গ্রাম ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড অ্যাকর্ডিং টু দিস ইকুয়েশন। নিচে আমাদের রাসায়নিক বিক্রিয়াটার সমীকরণ দিয়ে দিছে। প্রথমে বলছে 4 মোল HCl এর সাথে 1 মোল ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড বিক্রিয়া করে। কি প্রোডাক্ট উৎপন্ন করে এটা আমাদের লাগবেই না। দেখো আমাদের HCl আর ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড নিয়ে কাজ, টোটালটা জিনিসটাই বিক্রিয়কে আছে। তো দেখো 4 মোলের সাথে 1 মোল ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড বিক্রিয়া করে, তাহলে আমরা কি লিখতে পারি, মোল সংখ্যা অফ HCl ডিভাইডেড বাই 4 ইকুয়ালস টু মোল সংখ্যা অফ ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড ডিভাইডেড বাই 1। যার যার মোল সংখ্যা ডিভাইডেড বাই তার নিজের কত মোল কাজ করতেছে সেইটা। সো এবার এখান থেকে দেখি এনকে আমরা লিখতে পারি WHCl ডিভাইডেড বাই MHCl, আর 4টা ওপাশে গুণ দিয়ে দিলাম, 4 ইন্টু N MnO2 গেল। এবার এখান থেকে M অফ HCl কত, 36.5, তাহলে লিখতে পারি WHCl ইকুয়ালস টু 36.5, আর গুণন করে দিছি ইন্টু 4 ইন্টু ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের মোল সংখ্যার জন্য দেখো আমাকে ভর বলে দিছে, আর ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের মোলার মাস অর্থাৎ আণবিক ভরটাও আমাদের জানা আছে। সো 5 ডিভাইডেড বাই ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের মোলার ভর কত, ম্যাঙ্গানিজের হচ্ছে 55 প্লাস 2টা অক্সিজেন আছে, 2টা অক্সিজেন হচ্ছে 16 দুগুণী 32। এই হচ্ছে আমার টোটাল HCl এর ভরটা আসবে এখান থেকে, ক্যালকুলেট করলে আসে 8.4 গ্রাম। কোথায় আছে উত্তর, আমাদের ডি দাগে আছে উত্তর। 17 দাগে আমাদের বলছে হাউ মাচ লাইম ক্যালসিয়াম অক্সাইড উইল বি অবটেইনড বাই হিটিং 500 গ্রাম লাইমস্টোন অফ 50% পিওরিটি। লাইম বা ক্যালসিয়াম অক্সাইড এটা হচ্ছে চুন, আর লাইমস্টোন এটা হচ্ছে আমার চুনা পাথর। চুনা পাথরের সংকেত তোমরা জানো, ক্যালসিয়াম কার্বনেট না? এবার আসো প্রশ্নে কি বলছে, প্রশ্নে বলছে 50% পিওর এরকম 500 গ্রাম চুনা পাথরকে যদি আমরা উত্তপ্ত করি তাহলে কতটুকু ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হবে। তাহলে ক্যালসিয়াম অক্সাইডের ভরটা আমাকে বের করতে বলছে। আসো আগে আমরা চুনা পাথরের মোল সংখ্যাটা বের করিনি, কারণ ওর সব ডেটাই আমার কাছে দেয়া আছে। সো N ইকুয়ালস টু W বাই M। W হচ্ছে 500 গ্রাম আমার বলে দিছে, কিন্তু 500 গ্রাম টোটালটাই কি আমার চুনা পাথর? চুনা পাথর কিন্তু মাত্র 50%, কারণ 50% পিওর, আমাকে পিওর জিনিস নিয়েই কাজ করতে হবে। সো এখানে 50% নিচে একটা 100 গুণ N ইকুয়ালস টু W ডিভাইডেড বাই M। সো উপরে আমার W বসে গেছে, নিচে এবার জাস্ট এখানে M বসবে। M এর জায়গায় ক্যালসিয়াম কার্বনেটের মোলার মাস, ক্যালসিয়াম কার্বনেটের মোলার মাস হচ্ছে আমার 100। সো এই দুইটা শূন্য কাটা, এই শূন্য কাটা, 5 5 25 বাই 10, 2.5 মোল। তার মানে
আমার 2.5 মোল চুনা পাথরকে এখানে উত্তপ্ত করা হচ্ছে। এবার বের করতে হবে আমার ক্যালসিয়াম অক্সাইড কতটুকু উৎপন্ন হচ্ছে। ক্যালসিয়াম অক্সাইডের N = আমরা জানতাম W অফ ক্যালসিয়াম অক্সাইড বাই M অফ ক্যালসিয়াম অক্সাইড। কিন্তু এখানে W অফ ক্যালসিয়াম অক্সাইডকে আমরা এভাবে লিখব, W অফ ক্যালসিয়াম অক্সাইডকে আমরা লিখব 2.5 ইন্টু, কারণ এই N অফ ক্যালসিয়াম অক্সাইডই এখানে N অফ ক্যালসিয়াম কার্বনেট 2.5 ইন্টু, এবার যাবে হচ্ছে ক্যালসিয়াম অক্সাইডের মোলার ম্যাসটা, সেটা হচ্ছে কত আমার, ক্যালসিয়ামের হচ্ছে 40, অক্সিজেনের হচ্ছে 16, এই যে এটা হচ্ছে এটা। তাইলে এই টোটালটুকু ক্যালকুলেশন করলে 140 গ্রাম আসে, এজন্য আমার উত্তর হচ্ছে 140 গ্রাম। নেক্সট কোয়েশ্চেন, হুইচ ইজ এ সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স। আচ্ছা, আমাদের একটা ছিল প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স আর একটা ছিল সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স। প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্সকে আমরা কিভাবে মনে রাখতাম, যে যেসব যৌগের ভিতরে সি থাকতো তাকে আমরা প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স বলতাম। প্রাইমারি স্ট্যান্ড লিখে দিলাম। আচ্ছা, প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্সের বৈশিষ্ট্যগুলো কী ছিল, এগুলো প্রকৃতিতে বিশুদ্ধ অবস্থায় পাওয়া যেত, এক জায়গায় রেখে দিলে অনেক সময় পরেও ও হচ্ছে অবিক্রিয়ারত অবস্থায় থাকতো, অনেক কিছু ছিল। তো এখানে আমাকে বের করতে বলছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড, তাহলে যার ভিতরে সি থাকবে না সেটাই কিন্তু আমার সেকেন্ডারি। এই দেখো, পটাশিয়াম পারম্যাঙ্গানেটে কোনো সি নাই, তাহলে এটাই হচ্ছে আমার সেকেন্ডারি। এই বাকিতে এই যে পটাশিয়াম ডাইক্রোমেটে সি আছে, এই C2H2O2.2H2O এটাতে সি আছে, এই ড্রাইড সোডিয়াম কার্বনেট এখানে সি আছে, তাইলে এগুলো সব প্রাইমারি। ঠিক আছে, পরেরটায় যাই। হোয়াট ইজ দ্য কনসেন্ট্রেশন, ঘনমাত্রা অফ 5% সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন ইন টার্মস অফ মোলারিটি। মোলারিটিতে 5% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের ঘনমাত্রা বের করতে বলছে, সি বের করতে বলছে। তো সি সমান আমরা কি জানতাম, একটা সূত্র ছিল 10Y ডিভাইডেড বাই M, এখানে ওয়াইটা ছিল আমার পার্সেন্টেজ, তাহলে 10 × 5 ডিভাইডেড বাই সোডিয়াম হাইড্রোক্সাইডের মোলার ম্যাস হচ্ছে আমার 40, সো 10 আর 4 কাটা, 5 আর 4 1.25 আসতেছে। ডি আমার কারেক্ট আনসার। 20 নম্বরে দেখো বলছে হোয়াট ইজ দ্য পিএইচ অফ সলিউশন এত এত। আচ্ছা, অনেক কিছু ডেটা দেওয়া আছে, সোডিয়াম হাইড্রোক্সাইডের সব কিছু ডেটা দেওয়া আছে, আমাকে আগে পিএইচ বের করতে বলছে। তো পিএইচ বের করতে গেলে আমার প্রথমে কি লাগবে, পিএইচ সমান আমরা কি জানতাম, পিএইচ সমান নেগেটিভ লগারিদম অফ H+, মানে H+ এর ঘনমাত্রাটা আমার লাগবে। H+ এর ঘনমাত্রা থাকলে আমরা পিএইচ বের করতে পারবো, আর যদি POH বের করতাম তাহলে আমার নেগেটিভ মানে OH- এর ঘনমাত্রাটুকু লাগতো। এখন যেহেতু সোডিয়াম হাইড্রোক্সাইড একটা ক্ষার, তাহলে এটার তো অবশ্যই H+ নাই, এটার তো OH- আছে। সো আগে আমরা P(OH)টা বের করব। P(OH) বের করার জন্য আমাদের এখন নেগেটিভ লগারিদম অফ OH-, মানে OH- এর ঘনমাত্রাটা আমাদের সবার আগে বের করতে হবে। তাহলে আসো, S = জানতাম 1000 W/MV। 1000 কেন লিখছি ভাইয়া, এই যে আয়তনটা আমাদের মিলিলিটারে আছে, এই জন্য 1000 লিখছি। তাহলে W এর ভ্যালু কত আমার বলে দিচ্ছে 2 গ্রাম, M এর ভ্যালু কত, সোডিয়াম হাইড্রোক্সাইড কেবলও দেখলাম 40, আর V এর ভ্যালু কত ভাইয়া বলেই দিছে 800। এবার এইটুকুকে ক্যালকুলেট করলে তোমার 0.0625 মোল আসবে। এবার আমার বের করতে বলছে P(OH), মানে আমার আগে বের করতে হবে P(OH). সো P(OH) আমি ভেঙে ভেঙে দেখাই, নেগেটিভ লগ অফ, এই যে এটাই কিন্তু আমার OH- এর ঘনমাত্রা। ভাইয়া কীভাবে, এই দেখো, সোডিয়াম হাইড্রোক্সাইডকে যখন আমরা ভাঙতেছি তখন সোডিয়াম প্লাস আর OH- উৎপন্ন হচ্ছে, তাইলে সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা যদি S হয় তাহলে সোডিয়াম প্লাসেরও ঘনমাত্রা S, OH- এর ঘনমাত্রাও S, সেইখান থেকেই এই Sটা আসছে। তাহলে নেগেটিভ লগ অফ আমি একবারেই লিখে দিতে পারি 0.0625। এইটুকু করলে আমার P(OH) এর ভ্যালু আসে 1.20412। এবার P(OH) এর ভ্যালু বের করা খুবই সিম্পল, 14 থেকে P(OH) এর ভ্যালু বিয়োগ করে দেব, বিয়োগ করে দিলে 12.796 আসে উত্তর। সো উত্তর হচ্ছে সি। 21, আ সলিউশন অফ কপার সালফেট ইজ হোয়াট। আচ্ছা, কপার সালফেটের একটা দ্রবণ, তাহলে কপার সালফেট ভাইয়া কি একটা, এটা একটা সল্ট। এই সল্টটা কোত্থেকে আসে দেখো,
কপার হাইড্রোক্সাইড প্লাস সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে কপার সালফেট উৎপন্ন করে আর পানি উৎপন্ন করে। ঠিক আছে, সমতা আমি দেখালাম না, সমতা হয়তো বা হয়েও আছে, যেটাই থাকুক। কপার সালফেট লবণটা আমার কপার হাইড্রোক্সাইড, যেটা একটা উইক বেস, দুর্বল ক্ষার, এবং সালফিউরিক অ্যাসিড, যেটা একটা কপার হাইড্রোক্সাইডের সাপেক্ষে স্ট্রং অ্যাসিড, সেখান থেকে আসছে। তাহলে কপার সালফেটের বৈশিষ্ট্যটা আসলে কার সাপেক্ষে হবে? স্ট্রংটার সাপেক্ষে হবে, অর্থাৎ এটা অ্যাসিডিক হবে। অ্যাসিডিক হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। পরেরটা, দ্য ডেন্সিটি অফ কপার ইজ এত, এটা হচ্ছে আমার রো। দ্য কোয়ান্টিটি অফ ইলেকট্রিসিটি নিডেড টু প্লেট অ্যান্ড এরিয়া, আচ্ছা কোয়ান্টিটি, এন এর ভ্যালু জানতে চাইছে। এন না, আমি এটাকে কোয়ান্টিটি, দেখো কুলম্বে আছে সব কিছু, তাহলে কিউ লিখি, কিউ। দ্য কোয়ান্টিটি অফ ইলেকট্রিসিটি নিডেড টু প্লেট অ্যান্ড এরিয়া, এর ভ্যালু বলা আছে টু আ থিকনেস অফ এত, এটা এইচ লিখি, অফ কপার সালফেট সলিউশন ইজ। আচ্ছা, সূত্র কী ছিল? ডাব্লিউ ইকুয়ালস টু জেড কিউ। জেড সমান কী ছিল আমার? এম বাই ইএফ, আর কিউ সমান আইটি ছিল, বাট এখানে আইটি লাগতেছে না, আমাকে কিউটাই বের করতে বলছে। সো কিউ সমান আমরা বলতে পারি, ডাব্লু সমান কি? ডাব্লু সমান বলতে পারি রো ভি। রো ভি কেন? কারণ ভর সমান ঘনত্ব ডট আয়তন, ঘনত্ব ডট আয়তন, আর এখানে হচ্ছে আমার ডাব্লু হচ্ছে আমার ভর, আর রো হচ্ছে ঘনত্ব, যে বলা আছে, ভি হচ্ছে আমার আয়তন। তাহলে কিউ সমান কি যাবে? ডাব্লুকে আবার রো ভিকে আবার আমরা লিখতে পারি রো ইন্টু ভিকে লিখতে পারি আমরা এ ইন্টু এইচ, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল গুণ উচ্চতা। এই যে থিকনেস বলে দিছে, থিকনেসটাই আমার উচ্চতা, আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল তো বলেই দিছে 1 × 1 সেন্টিমিটার স্কোয়ার। সো ওই ভ্যালুগুলো আমি বসিয়ে দেবো, আর নিচে আসতেছে আমার এম, আর উপরে আরও একটা গুণ যাচ্ছে ই ডট এফ। তাহলে এবার দেখো, রো এর ভ্যালু বলে দিছে 8.94, এর ভ্যালু বলে দিছে 1 × 1, এইচ এর ভ্যালু বলে দিছে 10⁻², ই এর ভ্যালু আমি জানি, কপার সবসময় 2+ থেকে কপার সলিডে যায়, তাহলে এখানে ই এর ভ্যালু কত? 2, তাহলে এখানে একটা 2 গুণ গেল, আর ফ্যারাডের ধ্রুবক হচ্ছে আমার 96,500 ডিভাইডেড বাই কপার সালফেটের সলিউশন। তাহলে কপার সালফেটের সলিউশনের জন্য আমার এম এর ভ্যালু লাগবে। এম এর ভ্যালু কত? কপারেরটা, কারণ দ্য ডেন্সিটি অফ কপার আমার কিন্তু যে ধাতুটা আছে সে ধাতুটার ভ্যালুটাই লাগবে। সো এম অফ এটা যাচ্ছে কপার, কপারের এম কত? 63.5। এই সব কিছু ক্যালকুলেট করার পরে উত্তর আসবে 27,171.97 কুলম। এর কাছাকাছি উত্তর আছে বি, সো বি হচ্ছে আমার অ্যান্সার। আচ্ছা, পরেরটাই, দ্য নাম্বার অফ H+ আয়ন্স প্রেজেন্ট ইন, এন এর ভ্যালু জানতে চাচ্ছে, ইন 1 মিলিলিটার সলিউশন অফ pH 13 ইজ। আচ্ছা, H+ সমান আমরা কি জানতাম? নেগেটিভ, আচ্ছা উল্টা দেখাই, নেগেটিভ লগ অফ H+ সমান আমরা জানতাম pH, তাইলে H+ সমান কি হবে? এই নেগেটিভটা ওই পাশে চলে যাবে, সো নেগেটিভ pH, আর লগটা ওই পাশে চলে গেলে 10 হয়ে যায়, 10-এর মাথায় বাকিটা চলে যায়, 10⁻⁻pH এরকম যাবে। তাইলে আমাকে এখন বলছে দ্য নাম্বার অফ H+ আয়ন্স। H+ আয়ন্সের নাম্বার বের করার জন্য আমার H+ এর ঘনমাত্রাটাই আগে বের করে নিই। H+ এর ঘনমাত্রা হচ্ছে 10⁻⁻, pH এর ভ্যালু বলে দিছে 13, সো 10⁻⁻13। নাম্বার অফ ইলেকট্রন জানতে চাইছে, আমরা কি জানতাম? n ইকুয়ালস টু W/m ইকুয়ালস টু n ডিভাইডেড বাই NA। তাইলে এখানে আমার n এর ভ্যালুটা আমার কাছে বলা নাই, আমার কাছে বলা আছে v এর ভ্যালু, v এর ভ্যালু বলা আছে, আর n/n এর ভ্যালু জানতে চাচ্ছে। তা নাম্বার অফ ইলেকট্রন যদি আমি নাম্বার অফ H+ আয়ন্স n ইকুয়ালস টু যদি আমরা লিখতে চাই, তাহলে কিভাবে লিখবো? এই 10⁻⁻13 যেটা ছিল, এটা কিন্তু আমার s, এখান থেকে SVও লিখতে পারি। এটা আমার ঘনমাত্রা না, তাহলে এটাই s না, তাহলে n সমান আমরা লিখতে পারি SV ডিভাইডেড বাই NA। তাহলে s এর ভ্যালু আমার কাছে জানা আছে 10⁻⁻13, v এর ভ্যালু আমার কাছে বলা আছে 1 মিলিলিটার, কিন্তু ওটাকে লিটারে লিখতে হবে, সো এই জন্যে আমি একবারে লিটারেই লিখি 1 × 10⁻⁻3। আচ্ছা, আর নিচে হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে, না 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 ভুল করছি, এই n এটা তো এপাশে গুণ আকারে চলে যাবে, আমি ভাগ লিখছি কেন দেখছো?
ভুল লিখতেছিলাম, এই যে SV ইন্টু NA, তাহলে এখানে 6.023 ইন্টু 10⁻23 বসে যাবে। এই টোটালটুকু ক্যালকুলেট করার পরে উত্তর আসবে 6.02 ইন্টু 10⁻7। আমাদের উত্তর হচ্ছে এই যে সি দাগটা আমাদের কারেক্ট অ্যান্সার। দেখো 25 দাগে আমাদের বলছে হুইচ মেটাল ডাজ নট রিয়্যাক্ট উইথ ওয়াটার, কোন ধাতুটা আমাদের পানির সাথে বিক্রিয়া করবে না। এটার সঠিক উত্তর আমি আসলে দিতাম বেরিলিয়াম, কিন্তু উদ্ভাসের কোয়েশ্চেন ব্যাংকে ওরা স্ট্রনশিয়ামকে কারেক্ট অ্যান্সার লিখছে। কেন লিখছে আমি জানি না, স্ট্রনশিয়ামের তো পানির সাথে বিক্রিয়া না করার কোনো কারণ নেই, কিন্তু স্ট্রনশিয়াম আসলে অন্যান্য অ্যালকালাই মেটালের চেয়ে স্লোয়ার রিয়াকশন দেয়, স্লোয়ার দেন অ্যালকাই। উল্টাই লিখে না, স্লোয়ারটাকে যদি উপরে লিখি, স্লোয়ার দেন অ্যালকাই, এখানে আর অ্যালকাই কি হচ্ছে, সরে না ক্যামেরাটা, স্লোয়ার দেন অ্যালকাই। অন্যান্য অ্যালকালাই মেটালের চেয়ে স্ট্রনশিয়াম আসলে একটু স্লো রিয়াকশন দেয়। ম্যাগনেসিয়াম আর ক্যালসিয়াম হওয়ার তো প্রশ্নই আসে না, কারণ ম্যাগনেসিয়াম আর ক্যালসিয়াম বেশ ভালোই বিক্রিয়া দেয়। ম্যাগনেসিয়াম হচ্ছে তোমার ঠান্ডা পানিতে স্লো রিয়াকশন করে আর গরম পানিতে দ্রুত রিয়াকশন করে, যেখানে ক্যালসিয়াম হচ্ছে উল্টা, ক্যালসিয়াম আরও ঠান্ডা পানিতে ভালো রিয়াকশন করে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আর হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। বেরিলিয়ামটা আমি কেন উত্তর দিতাম, বেরিলিয়াম আসলে তোমার প্রথমত ও হচ্ছে অনেক ছোট আকারে, ও হচ্ছে অনেক ছোট, প্লাস ওর আয়োনাইজেশন যে এনার্জি, সেই আয়োনাইজেশন এনার্জি হচ্ছে হাই, আয়োনাইজেশন এনার্জি অনেক হাই, এত হাই যে কারণে হচ্ছে ওর ফার্স্ট আর সেকেন্ড যেই আয়োনাইজেশন এনার্জি থাকে, সেকেন্ড যে আয়োনাইজেশন এনার্জি থাকে সেটা আবার অনেক বেশি হয়ে যায়। এই বেশি হওয়ার কারণে ওর যে বেরিলিয়াম 2+, এই আয়নটা তৈরি করতে ওর ভালোই কষ্ট হয়। আর যেহেতু ও অনেক ছোট, সো ওই ছোট হওয়ার কারণে ও হচ্ছে লেস রিঅ্যাক্টিভ হয়। একে তো ওর আয়োনাইজেশন এনার্জি অনেক হাই, তারপর হচ্ছে আকার আবার ছোট, সো এই কারণে হচ্ছে ও অনেক লেস রিঅ্যাক্টিভ হয়। আর তারপরে আরেকটা কথা আছে, বেরিলিয়াম পানির সাথে বিক্রিয়া করতে গেলে বিক্রিয়াটা খানিকটা এরকম হয়, H2O, সো এইটা একবারে বেরিলিয়াম হাইড্রোক্সাইড হয় না, বেরিলিয়াম হাইড্রোক্সাইড প্লাস হাইড্রোজেন গ্যাস, এটা হয় না। আমি অন্য কালি দিয়ে যদি দেখাই, এই রিয়াকশনটা হয় না। এই রিয়াকশনের বদলে যেটা হয় সেটা হচ্ছে প্রথমে বেরিলিয়াম হাইড্রোক্সাইড না উৎপন্ন হয়ে বেরিলিয়াম অক্সাইড উৎপন্ন হয়, এবং এইটা বেরিলিয়ামের যে তোমার কি বলে যে মানে গা আর কি, মানে বেরিলিয়ামের উপরে একটা আস্তরণের সৃষ্টি করে, এটা একটা আস্তরণের সৃষ্টি করে, আস্তরণ সৃষ্টি করে। এই আস্তরণ সৃষ্টি করার কারণে এরপরে বেরিলিয়াম আর পানির সাথে বিক্রিয়া দিতে চাইলেও দিতে পারে না। আরও একটা ফ্যাক্টর আমি যদি দেখাতাম, সেটা হচ্ছে তোমার এই যে বেরিলিয়াম 2+ আর এই যে বেরিলিয়াম, এটা হচ্ছে তোমার এর যেই ভোল্টেজটা সেটা হচ্ছে -1.85 ভোল্ট। তোমরা হচ্ছে ওই তড়িৎ রাসায়নিক কোষের যেই চ্যাপ্টারটা আছে, সেকেন্ড চ্যাপ্টারের সেকেন্ড অধ্যায়ের সেকেন্ড পেপারের 4th অধ্যায়, 4th চ্যাপ্টার, ওটা করার সময় তোমরা দেখতে পাবা। সো এই অনেকগুলো আসলে কারণ আছে বেরিলিয়ামের সহজে পানির সাথে বিক্রিয়া দিতে না চাওয়া। সহজে বলতে কি, বেরিলিয়াম অলমোস্ট দেয়ই না। নর্মাল কন্ডিশনে বেরিলিয়াম আসলে পানির সাথে বিক্রিয়া দেয় না, নর্মাল কন্ডিশনে দেয় না। স্ট্রনশিয়াম কিন্তু নর্মাল কন্ডিশনেই দেয়, কিন্তু অন্যান্য অ্যালকালাই মেটালের চেয়ে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, বেরিয়াম, রেডিয়াম, এই কয়েকটা মেটালের চেয়ে ও হচ্ছে একটু স্লোয়ার রিয়াকশন দেয়, এটা হচ্ছে পার্থক্য। তো এই স্লোয়ারের কারণেই কি উদ্ভাস ওটার অ্যান্সার স্ট্রনশিয়াম দিছে কিনা আই এম নট শিওর, বাট আমি হলে অ্যাকচুয়ালি বেরিলিয়াম দিতাম। আচ্ছা, পরের কোশ্চেনে যাই। দ্য হাফ লাইফ পিরিয়ড, টি হাফের ভ্যালু দেওয়া আছে 140 days, আফটার 560 days টি এর ভ্যালু দেওয়া আছে 1 গ্রাম। 1 গ্রাম হচ্ছে W0 অফ এলিমেন্ট উইল রিডিউস টু, আমার কাছে W ইকুয়ালস টু হোয়াট এটা জানতে চাইছে। দেখো n/n0 সমান আমরা জানতাম e⁻⁻λT। এখানে n হচ্ছে আমার পরমাণু বা অণু সংখ্যা বলতে পারো তুমি, যে কতগুলা রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট আমার এত সময় বিক্রিয়ার পরে কতটা, মানে তেজস্ক্রিয়তার পরে কিসে কতটুকু সংখ্যায় পরিণত হচ্ছে। যেহেতু অবক্ষয় হচ্ছে
তাহলে এবার আমরা দেখতে পারি কি n ইকুয়ালস টু ডাব্লু বাই এম ইকুয়ালস টু এন বাই এন নট। এখান থেকে আমরা বলতে পারি না যে ডাব্লু সমানুপাতিক এন, ডাব্লু আর এন যেহেতু সমানুপাতিক, সো এইটাকেই আবার আমরা এভাবে লিখতে পারি ডাব্লু বাই ডাব্লু নট ইকুয়ালস টু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা, ল্যামডাকে আমি 0.693 ডিভাইডেড বাই টি হাফ আকারে লিখতেছি ইন্টু টি। এবার দেখো এই সূত্রটাই কিন্তু আমাদের অ্যাপ্লাইয়ের জন্য একদম রেডি হয়ে গেছে। প্রথমে 140 ডে, এই যে হচ্ছে আমার টি হাফের ভ্যালু 140 ডে, তারপরে টি এর ভ্যালুও জানা আছে, ডাব্লু এর ভ্যালুটা আমাকে বের করতে হবে, ডাব্লু নটটা এ পাশে গুণ করে দেবো জাস্ট। দেন ডাব্লু এর ভ্যালু হচ্ছে তুমি দেখতে পাবা কাটাকাটি করে সব কিছু করে 1/16 গ্রাম আসতেছে। এই যে উত্তর হচ্ছে আর ডি, এই যে অ্যান্সার এখানে লেখাও আছে, অ্যান্সার হচ্ছে ডি। দেন আচ্ছা, এবার হচ্ছে আমাদের ম্যাথ পার্ট শেষ হচ্ছে, আমাদের কেমিস্ট্রি পার্টটুকু শেষ। ম্যাথে দেখো প্রথমে বলছে একটা কমপ্লেক্স নাম্বারের প্রবলেম, সেটা হচ্ছে ফাইন্ড দ্য রুট অফ 2i। এটা আমি তোমাদের ক্যালকুলেটরে দেখাবো না হাতে দেখাবো? ক্যালকুলেটরে দেখাতে যদি আমি চাই তাহলে ক্যালকুলেটরটা কই গেল? এই যে আমার ক্যালকুলেটর আমাকে বলছে রুট অফ 2i, এ পাশে রাখি, ফাইন্ড দ্য রুট অফ 2i, এই যে এখানে থাকুক। তো ফাইন্ড দ্য রুট অফ 2i, দেখো 2i হচ্ছে 2i এর আমার বর্গমূল বের করতে বলছে, তাহলে অপশনগুলোকে যদি আমি স্কোয়ার করে দিই তাহলে আমার 2i আসার কথা না, কারণ অপশনগুলোকে স্কোয়ার করলেই তো যেটার বর্গমূল বের করতে বলতেছে আমি সেটা পাবো না, তাই না? জাস্ট উল্টা প্রসেস। সো আমি আগে ক্যালকুলেটরটাকে কমপ্লেক্স মোডে নিয়ে গেলাম, নিয়ে যে আমি প্রথম এ দাগ দিয়ে শুরু করি। এ দাগে আমার বলছে 1 - i, সো আমি 1 - i যদি লিখি, প্লাস মাইনাসটা আমার কাউন্ট হচ্ছে না কারণ ওটা স্কোয়ারের ভিতরে এমনিই পজিটিভই থাকবে সবসময়। দেখো -2i আসছে, সো এ নাম্বার আমার উত্তর না। এরপরে আমি বি নাম্বারটা ট্রাই করলাম না, কারণ বি নাম্বারে দেখো রুটের ভিতরে 2i আছে, এটা কিন্তু ক্যালকুলেটর আমার সলভই করতে পারবে না। ও কিন্তু এই দেখো আমি রুট 2i এটা যদি লিখে স্কোয়ার করে দিই, এই যে ম্যাথেরও দেখাচ্ছে, এটা কিন্তু ক্যালকুলেটর সলভ করতে পারে না, তার মানে এটা উত্তর না, আমি একবারেই বলে দিতে পারতেছি। সি দাগে দেখো আই আছে, আইকে স্কোয়ার করলে কিন্তু -1 আসে, কোনোভাবেই 2i না, তাহলে একমাত্র উত্তর ডি। কিন্তু ডিটাকে আমি এভাবে না লিখে আমি করেই দেখাই, এই দেখো 1 + i এর হোল স্কোয়ার, এই যে 2i আসতেছে। আর মাইনাসটা নিয়েও যদি তুমি করতেছো, এখানে একটা মাইনাস আসতো সামনে, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে চলে যেত, দেন হোল স্কোয়ার আসতো, সো মাইনাসে মাইনাসে ওইটা হোল স্কোয়ার করলে আলটিমেটলি প্লাসই আসতো। সো আমার কারেক্ট আনসার হচ্ছে ডি। নেক্সট কোয়েশ্চেন, ফাইন্ড দ্য ভ্যালু অফ এইটা। একটা সমীকরণ দেওয়া আছে, চতুর্ঘাতী সমীকরণ, সেখানে এক্স এর একটা ভ্যালু বলা আছে, আমাকে হচ্ছে সমীকরণটার মান জানতে চাইছে যখন এক্স এর ভ্যালু 2 + i। তাহলে প্রথমে আমি এক্স এর ভ্যালুটা ইনপুট দিয়ে নিই, আলফা প্রেস করে এক্স দিলাম, দেন ক্যালক দেবো, ক্যালক দিয়ে এবার আমি আমার ভ্যালুটা উঠাবো 2 + i দিয়ে একবার ক্যালক, এই যে মানে এটাকে কি বলে, ক্যালক বা সমান চিহ্ন, যে সমান চিহ্ন যেটা দিয়ে আমরা সলভ করি, এই বাটন দিয়ে জাস্ট আমি ভ্যালুটা ইনপুট দিলাম, এই যে 2 + i, যখন উপরে এক্স নিচে 2 + i মানে আমার ভ্যালুটা ইনপুট হয়ে গেছে। এবার এসি দিয়ে আমি জাস্ট সমীকরণটা তুলব, এক্স এর ভ্যালু কিন্তু আমার ক্যালকুলেটরের মেমোরিতে সেভ হয়ে গেছে। এবার আমি জাস্ট সমীকরণটা তুলব, x⁴ - 4x³ + 6x² - 4x + 5। দেখো 0 দেখাচ্ছে উত্তর, সো আমার অ্যান্সার হচ্ছে 0। পরে হোয়াট ইজ দ্য ফোকাল লেন্থ অফ প্যারাবোলা এত এত। দেখো এক্স এর উপরে স্কোয়ার আছে, ওয়াই এর উপরে কিছু নাই, প্যারাবোলার ফোকাল লেন্থ জানতে চাচ্ছে, মানে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য জানতে চাচ্ছে। দেখো আমি যদি চিত্রটা আঁকাতাম ছোট করে, এই হচ্ছে আমার প্যারাবোলার ধরো এইটা আমার উপকেন্দ্র থেকে এই বরাবর হচ্ছে আমার উপকেন্দ্রিক লম্বটা যাচ্ছে। উপকেন্দ্রিক লম্বর দৈর্ঘ্য নির্ণয় আমরা কিভাবে করতাম, এইটুকু ছিল আমার 2a, এইটুকু ছিল আমার অ্যানাদার 2a, সো টোটালটা মিলাই হতো 4a। আবার প্যারাবোলার যেই আদর্শ ফরম্যাট, সেই ফরম্যাটটা এইখান অনুযায়ী x² = 4y আছে, এই 4 সামনে 4টা বা y বাদে যা যা থাকতো সব কিছু মিলিয়েই কিন্তু অ্যাকচুয়ালি 4a, বা এটা ছোট হাতের এই দেখাতাম 4a হতো, তাই না? তাহলে আসো আমরা এটাকে আগে পরাবৃত্তের সাধারণ বা আদর্শ সমীকরণে কনভার্ট করি, x² - 4x + 4, আর ওই পাশে আমি পাঠিয়ে দেবো -12y + 40। দেখো বাম পাশে আমি এক্সট্রা একটা 4 নিছি, এটাকে হচ্ছে বর্গ রাশির সমীকরণে বানাবো বলে, সো ডান পাশেও একটা 4 আমাকে নিতে হচ্ছে। এইটুকু হচ্ছে x - 2 এর হোল স্কোয়ারের ফরম্যাটে আসতেছে, আর এখান থেকে আমি -12টা কমন নেব, যেহেতু y এর
বাদে বাকি কিছু রাখা যাবে না, কমন নিয়ে নিতে হবে সব কিছু। সো ওয়াই প্লাস প্লাস হবে না, মাইনাস হবে, কারণ মাইনাসে মাইনাসে প্লাস হবে। আগে একটা মাইনাস ছিল আমার অলরেডি। 40 আর 4 যোগ করলে 44, কিন্তু ডিভাইডেড বাই 12 যাচ্ছে, কারণ 12 কমনই নিয়ে নিছি। সো এবার এই দেখো -12, এই টোটাল জিনিসটাই কি আমার 4a না? এটা আসলে মড 4a। তাহলে আমার অ্যান্সার কি 12, কারণ ফোকাল লেন্থ আসলে নেগেটিভ হইতে পারে না, সো পজিটিভটাই নিচ্ছি। -12 মড হচ্ছে আমার ফোকাল লেন্থ। ফোকাল লেন্থ, ফোকাল লেন্থ বোঝা গেছে? আচ্ছা, পরেরটা। দ্য সাইডস অফ আ ট্রায়াঙ্গেল আর 5, 12, 13 সেন্টিমিটার রেসপেক্টিভলি, দেন দ্য ট্রায়াঙ্গেল ইজ, সাইডস হচ্ছে আমার বাহু, একটা ট্রায়াঙ্গেলের বাহু হচ্ছে 5, 12 আর 13 পর্যায়ক্রমে। তো 5, 12, 13 এই নাম্বারগুলো দেখে কি তোমার কিছু মনে হচ্ছে? আমরা 3, 4, 5 এরকম ফরম্যাট দেখে আসছি না? এরকম হলে কি হতো? 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার সমান 5 স্কোয়ার হতো না? এটা কি আমার সমকোণী ত্রিভুজের ফরম্যাটে আসতেছে না অলমোস্ট? এ দেখো, এটা কিন্তু এরকম হবে। আমি যদি একটা ত্রিভুজ কল্পনা করি, এই হচ্ছে আমার একটা সমকোণী ত্রিভুজ, যেটার এর বাহু যদি 5 হয়, এই বাহু যদি 12 হয়, এটা অবশ্যই 13 হবে। তাহলে এটা কি একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী। তাহলে সমকোণীর ইংলিশ কি? রাইট অ্যাঙ্গেলড। দ্য ট্রায়াঙ্গেল ইজ রাইট অ্যাঙ্গেলড। সো 31-এর অ্যান্সার হচ্ছে সি। 32-এ বলছে হোয়াট ইজ দ্য ডিস্টেন্স বিটুইন, এই একটা সরলরেখা সমীকরণ দেওয়া আছে, অ্যানাদার সরলরেখা সমীকরণ দেওয়া আছে। সমীকরণটা তুমি আগে যদি একটু ভালো করে দেখো, তাহলে দেখবা যে সমীকরণ দুইটা পরস্পর সমান্তরাল দুইটা রেখার। 4x 4x, 3y 3y, সব জায়গাতেই এক্স আর ওয়াই এর সহগের অনুপাত সেম আছে। সো এটা হচ্ছে আমার সরলরেখা, সমান্তরাল দুইটা সরলরেখা। ধ্রুবক পথটা খালি চেঞ্জ আছে। দুইটা সমান্তরাল সরলরেখার সমীকরণের থেকে আমরা ওদের মধ্যবর্তী দূরত্ব বের করতাম কিভাবে? ডি ইকুয়ালস টু ছিল কনস্ট্যান্ট 2 মাইনাস কনস্ট্যান্ট 1 ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, যখন সমীকরণ দুটো হতো a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়ালস টু 0 আর a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়ালস টু 0। দেখো এখান থেকে আমার a1 এর ভ্যালু হচ্ছে 4, a2 এর ভ্যালু হচ্ছে আমার 4, b1 এর ভ্যালু হচ্ছে 3, b2 এর ভ্যালুও 3। সো এখানে b1 আর b2 দুইটাই হচ্ছে b, a1 আর a2 দুইটাই হচ্ছে a। যদি আমার সমান্তরাল হতো তাহলে এই a1 a2 এগুলা কিছু থাকতো না, এই যে a1 a2 এগুলা থাকতো না, b1 b2 থাকতো না, খালি c1 আর c2 থাকতো। তাইলে এবার আমার বের করাটা সোজা হয়ে গেছে। c2 এর ভ্যালু হচ্ছে 26, c1 এর ভ্যালু হচ্ছে 16 ডিভাইডেড বাই a এর ভ্যালু হচ্ছে 4, b এর ভ্যালু হচ্ছে 3। সো হচ্ছে 26 মাইনাস 16 হচ্ছে 10, আর নিচে 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার মানে 5 স্কোয়ার, স্কোয়ারের রুটে কাটাকাটি হয়ে 5 থাকে। সো 10/5 ইকুয়ালস টু 2। অ্যান্সার হচ্ছে আমার 2। পরে সাইন এ সাইন বি প্লাস কজ এ কজ বি, কিসের ফর্মুলা? সাইন এ সাইন বি প্লাস কজ এ কজ বি, এটা হচ্ছে আমার কজ এ মাইনাস বি এর ফর্মুলা। তাহলে এখানে এ এর ভ্যালু যদি এক্স ধরি, এক্স ইকুয়ালস টু এ, আর বি এর ভ্যালু হচ্ছে এক্স প্লাস 30। এবার এখান থেকে আমার বের করতে হচ্ছে কজ এ মাইনাস বি। তাহলে কজ এ মাইনাস বি মানে হচ্ছে এক্স মাইনাস 30 ডিগ্রি। তার মানে হচ্ছে কজ নেগেটিভ 30 আসে, কজ নেগেটিভ 30ও যা, কজ পজিটিভ 30ও তাই। সো এটার ভ্যালু হচ্ছে √3 ডিভাইডেড বাই 2। সি। 35-এ বলছে দ্য ভ্যালু অফ, একটা নির্ণায়কের কথা বলে দিছে। এটা আমি ক্যালকুলেটারে দেখাবো, হাতে তোমরা করতেই পারবা, ক্যালকুলেটারে করলে ইজি হবে। আমি মোডে যে প্রথমে ম্যাট্রিক্স হচ্ছে আমার 4-এ আছে, ম্যাট্রিক্স এ 3/3 ম্যাট্রিক্স। বি এর ভ্যালু ধরো, বি এর ভ্যালু কত ধরবো আমি লিখে দিই আগে। এর ভ্যালু 1 ধরতেছি, বি এর ভ্যালু 2 ধরতেছি, সি এর ভ্যালু 3 ধরতেছি। তুমি এমনভাবে মানগুলা নিবা যেন ওভারল্যাপ না করা যায়, অথবা সবগুলো 0 0 এই ধরনের ভ্যালু নিবা না, একটু চেঞ্জ করে করে নিবা, ঠিক আছে? সো বি প্লাস সি মানে 2 প্লাস 3 5 ইনপুট দিলাম। এর ভ্যালু হচ্ছে 1, আবারও এর ভ্যালু 1, বি এর ভ্যালু আমার বলা ছিল 2, সি প্লাস এ হচ্ছে 3 প্লাস 1 ইকুয়ালস টু 4, আর বি এর ভ্যালু হচ্ছে আবার 2, সি এর ভ্যালু হচ্ছে 3, সি এর ভ্যালু হচ্ছে আবারও 3, এ প্লাস বি মানে হচ্ছে 2 প্লাস 1 মানে 3। এবার ম্যাট্রিক্সটা আমি ইনপুট দিয়ে দিছি, এসিতে যাব, শিফট যে অপশনে যাব, শিফট অপশন
ও সরি, শিফট অপশন না, জাস্ট অপশনে গেলেই হচ্ছে। দেন নিচে নামলাম, নিচে নেমে এই যে ডিটারমিনেন্ট আছে 2 চাপলাম, ডিটারমিনেন্ট আবার অপশনে যাব, দেন 3তে ম্যাট্রিক্স এ, ডিটারমিনেন্ট অফ ম্যাট্রিক্স এ, সেটাই আমার কাছে জানতে চাচ্ছে। ক্যালকে চাপবো 24, অ্যান্সার হচ্ছে 24। এবার আমি অপশন টেস্টে যাব, 0 তো হবেই না। এবিসি সবগুলোকে গুণ করে দিলে 3 দুগুণি 6, 6 কে 6, এটাও হচ্ছে না। 4 ইন্টু এবিসি এর ভ্যালু হচ্ছে 6 ছিল, 6-এর সাথে একটা 4 গুণ করে দিলে 24, এটাই আমার কারেক্ট অ্যান্সার, এ প্লাস বি প্লাস সি হবে। পরেরটা, এ ম্যান হু সুইমস অ্যাট আ স্পিড অফ 5 মিটার পার সেকেন্ড, তাহলে লোকের বেগ হচ্ছে 5, উইশেস টু ক্রস আ রিভার অফ বিথ 20 মিটার, ডি এর ভ্যালু হচ্ছে আমার 20, ফ্লোয়িং অ্যাট আ স্পিড অফ 3 মিটার পার সেকেন্ড, তার মানে পানির বেগ বা নদীর বেগ হচ্ছে 3 মিটার পার সেকেন্ড, দ্যাট ইজ ইউ ইকুয়ালস টু 3। দ্য টাইম টেকেন বাই দ্য ম্যান টু ক্রস দ্য রিভার, দেখো এখানে মানুষটা আসলে কিভাবে নদী পারাপার হচ্ছে সেটা কিন্তু বলা নাই। সো এই ধরনের ডিফল্ট কেসে আমরা ধরে নেব নদী এই বরাবর যাচ্ছে আর মানুষটা একদম সমকোণ বরাবর রওনা হয়েছে বা ওই বরাবরই যাচ্ছে। তো এইসব ক্ষেত্রে আমার লব্ধি বেগ বের করার সূত্র কী ছিল? লব্ধি বেগ আর ইকুয়ালস টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ছিল। সো এখানে ভি এর ভ্যালু হচ্ছে আমার 5 স্কোয়ার মাইনাস ইউ এর ভ্যালু হচ্ছে 3 স্কোয়ার, 5 5 25, 3 3 9, 25 মাইনাস 9 হচ্ছে 16, 16কে রুট করলে 4 মিটার পার সেকেন্ড আসতেছে। এটা হচ্ছে আমার লব্ধি বেগ। সো এই লব্ধি বেগে আমার মানুষটা নদীটা পারাপার হচ্ছে, তাহলে দ্য টাইম টেকেন বাই দ্য ম্যান। এবার সমবেগের সূত্র যদি আমি দিই এস সমান ভিটি, তাহলে টি সমান এস বাই ভি, এসটাই হচ্ছে আমার এখানে ডি, ভি এর ভ্যালু হচ্ছে আর, সো ডি হচ্ছে আমার 20, আর এর ভ্যালু হচ্ছে 4, দ্যাট ইজ 5 সেকেন্ড। সো 5 সেকেন্ড হচ্ছে আমার অ্যান্সার, সি। 37, a particle has 3 velocities 10, 20, 30 at inclined at a angle of 120 degree to one another. The magnitude of the resultant velocity is, আচ্ছা একটা কণার 3টা ভেলোসিটি আছে, 3টা বেগ আছে 10, 20 আর 30 করে, এবং প্রত্যেকটা বেগ পরস্পরের সাথে 120 ডিগ্রি কোণে কাজ করছে। আমাকে বের করতে বলছে যে লব্ধি যে বেগ সেই বেগের ভ্যালুটা কত। তাহলে এটাকে অনেকভাবে করা যায়, আমরা হচ্ছে বিভাজন সূত্র দিয়ে করব। তো বিভাজন কীরকম ছিল, এই হচ্ছে আমার কণার এই বরাবর যদি আমার 10 ধরতাম, তাহলে এই বরাবর কাজ করতেছে 20 এবং এই বরাবর কাজ করতেছে 30, এবং প্রত্যেকটা কোণ 120 ডিগ্রি করে, এটাও 120 ডিগ্রি, এটাও 120 ডিগ্রি, এটাও 120 ডিগ্রি। তাহলে সবগুলো 120 ডিগ্রি করে থাকলে আমি যদি এক্স অ্যাক্সিস বরাবর কাউন্ট করি, এক্স অ্যাক্সিসে আর এক্স ইকুয়ালস টু 10 cos 0 প্লাস, যেহেতু এক্স অক্ষের সাথে ওর কোনো কোণই নাই সেটা হচ্ছে 0, এবার যাবে 20-এর সাথে দেখো এক্স অক্ষের পজিটিভ দিকের কোণ হচ্ছে 120, তো 20 cos 120 ডিগ্রি প্লাস 30 cos 30-এর সাথে দেখো পজিটিভ অক্ষ বরাবর এই টোটালটুকু, এটা হচ্ছে 240, 120 আর 120 240, এইটুকু করলে যে আসলো। আর ওয়াই এ যদি আমি দেখি, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিসে, আর ওয়াই হচ্ছে জাস্ট কজের জায়গায় সাইন বসাই দিবা, 10 sin 0 প্লাস 20 sin 0, সাইন 0 না সরি 20 sin 120 প্লাস 30 sin 240। এবার আমাকে লব্ধি বের করতে বলছে, সো আর হবে আর এক্স এর স্কোয়ার প্লাস আর ওয়াই এর স্কোয়ার। এইটা ক্যালকুলেটরে করে দেখবা, উত্তর আসতেছে 10√3। সো আমার 37-এর অ্যান্সার এ। 38-এ দেখো এটার উত্তর নাই, নো অ্যান্সার। কেন উত্তর নাই? ওয়াইকে যদি আমি ডিডিএক্স করি তাহলে ডিওয়াই ডিএক্স সমান আসতেছে tan ইনভার্স এক্স। tan ইনভার্স সামথিংয়ের ডিফারেন্সিয়াল সমীকরণ বা সূত্রটা ছিল 1/1 প্লাস এক্স স্কোয়ার। সো 1/1 প্লাস এক্স স্কোয়ার, এক্সের জায়গায় এটাই এক্স, এই যে এক্স বাই √1 মাইনাস এক্স স্কোয়ার, এই টোটাল জিনিসটাই হচ্ছে আমার এক্স হিসেবে কাউন্ট হবে। সো উপরে যাচ্ছে এক্স স্কোয়ার, নিচে হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার, রুটটা স্কোয়ারে উঠে গেল, এই 1 মাইনাস এক্স স্কোয়ারটাকে উপরে পাঠিয়ে দেবো আর নিচে লসাগু করে দেবো। লসাগু করে দিলে 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার কাটা, উত্তর হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার। এটা কোথাও অপশনে নেই, সো এটা নো অ্যান্সার। নেক্সট, এটা ইন্টিগ্রেশনটা ক্যালকুলেটরে দেখাবো, কারণ হাতে করার মতো পেশেন্স নাই, হাতে করার কোনো দরকারও নাই। ক্যালকুলেটরে দ্রুত এবং ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট হয়। আমি মোডে যে আগে নর্মাল মোডে যাচ্ছি, রেডিয়ান, ক্যালকুলেটরটাকে অবশ্যই রেডিয়ানে নিতে হবে। এই যে দেখা যাচ্ছে কি
এই দেখো রেডিয়ানে নিয়ে নিছি আমি। এবার আমি ইন্টিগ্রেশন দেবো। ইন্টিগ্রেশন আমার লোয়ার লিমিট হচ্ছে 0 আর আপার লিমিট হচ্ছে আমার পাই ডিভাইডেড বাই 2। এবার কজ টু দি পাওয়ার 4x, তো কজ এক্সটা আগে আমি লিখে নেব, দেন টোটালটার পাওয়ারে 4 দিয়ে দেবো, একবারেই 3π/16 আমার অ্যান্সার চলে আসতেছে। নেক্সট, ইফ ওয়াই ইকুয়ালস টু ড্যাশ ড্যাশ ড্যাশ, একটা ধারা বলা আছে। এটা কিসের ধারা তোমরা কি জানো? এটা e⁻x এর ধারা। তা e⁻x এর ধারায় যদি আমি ওয়াইকে ডিওয়াই ডিএক্স করি তাহলে কি আসে? e⁻x কে ডেরিভেটিভ করলে e⁻x-ই আসে না বারবার, অ্যান্ড e⁻x সমানই আবার কি আমি ওয়াই না? এটা আর এটা একই না? সো ওয়াই, সো উত্তরে হচ্ছে ওয়াই, এই যে ওয়াই আছে, ওয়াই হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। আচ্ছা 26 টাকা বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ ফাংশন অফ জি of 3 if function of x equals to log 3 base x and g of x equals to x square। তাহলে দেখো g of x equals to x square আর এখানে আমার g of 3 বলে দিছে। তো g of 3 বলে দিলে 3 স্কোয়ার হচ্ছে, তাহলে ফাংশন অফ 9 হচ্ছে, 3 স্কোয়ার করলে 9। এখন ফাংশন অফ x equals to আবার বলে দিছে log 3 base x, তাইলে ফাংশন অফ 9, তাহলে আমার কি লিখতে পারবো এখান থেকে? ফাংশন অফ 9 equals to log 3 base 9। এখন log 3 base 9-কে কি লেখা যায়? log 3 base 3 স্কোয়ার। সো ওই 2টা সামনে আসলো আর log 3 base 3 এর ভ্যালু হচ্ছে 1, সো অ্যান্সার হচ্ছে 2। পরের কোশ্চেনে, আউট অফ 7 কনসোনেন্টস অ্যান্ড 3 ভাওয়েলস হাউ মেনি ওয়ার্ডস ক্যান বি মেড ইচ কন্টেইনিং 3 কনসোনেন্টস অ্যান্ড 2 ভাওয়েলস। তাহলে প্রথমে আমাকে বের করতে হবে 7টা কনসোনেন্ট অ্যান্ড 3টা ভাওয়েল দিয়ে কয়টা শব্দ বানানো যায়। সো সেটা হচ্ছে 7C3 ইন্টু আমাকে পরে বলছে যে 3টা কনসোনেন্ট অ্যান্ড 2টা ভাওয়েল থাকবে, সো 3C2 হবে। আর লাস্টে আমাকে দেখতে হবে যে একটা যে শব্দ নির্ণয় করতে বলছে বা কতগুলো শব্দই বানানো যাবে, সেখানে প্রত্যেকটাতে হচ্ছে 3টা কনসোনেন্ট অ্যান্ড 2টা ভাওয়েল থাকবে। সো কয়টা লেটার থাকবে টোটাল? 3টা আর 2টা মানে 5টা, সো 5 ফ্যাক্টোরিয়াল। এবার এইটার টোটালটার অ্যান্সার আসে 12,600। এটা যদি তোমাদের এভাবে বুঝতে অসুবিধা হয় তাহলে এটার একটা ফর্মুলাও ছিল, CNK ইকুয়ালস টু n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই k ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস k ফ্যাক্টোরিয়াল, অ্যান্ড যেখানে n ইজ গ্রেটার দেন k। এইটা থেকেই আসলে এই 7C3 আর 3C2টা আসতেছে এবং পরপর গুণ হয়ে জাস্ট চলতে থাকতেছে। এইটাই হচ্ছে আমার 12,600 কোথায়, যে ডিতে হচ্ছে আমার উত্তর। পরেরটাই, দ্য ফান্ডামেন্টাল পিরিয়ড অফ হাফ কট 2/3 থেটা ইজ। আচ্ছা, ট্যান বা কটের ক্ষেত্রে যদি ফান্ডামেন্টাল পিরিয়ড বের করতে হয় তাহলে ফর্মুলা হচ্ছে, পিরিয়ডের ফর্মুলা হচ্ছে উপরে যাবে আমার একটা পাই, নিচে যাবে চলকের সহগ। তাহলে দেখো এটার উত্তর কি আসে, উপরে গেল পাই, লেখাটা ভালো হলো না, উপরে যাচ্ছে আমার পাই, নিচে যাচ্ছে চলকের সহগ। চলক কিন্তু আমার থেটা, এখানে চলক হচ্ছে থেটা। সো চলকের সহগ কি ছিল? 2/3। হ্যাঁ 1/2 ছিল, 1/2 তো অপারেটরের সহগ, ওটা তো দরকার লাগতেছে না আমার এখানে না। সো 2/3টা এখানে ভাগ হয়ে গেল। সো এটাকে সিম্পলিফাই করলে 3π ডিভাইডেড বাই 2 আসতেছে। সো উত্তর হচ্ছে সি। পরে হচ্ছে আমরা ইংলিশ পার্টে চলে আসছি, আমাদের ম্যাথ পোর্শনটা শেষ। ইংলিশটা যদি আমরা তাড়াতাড়ি একটু দেখে নিই। ইংলিশে বলছে চুজ দ্য কারেক্ট ফর্ম অফ ন্যারেশন চেঞ্জ ইন দ্য ফলোইং। আচ্ছা, ন্যারেশন করতে বলছে, হি সেইড আই কেম হেয়ার ইয়েস্টারডে। এটাকে প্যাসিভে বানাতে হবে, অ্যাক্টিভে আছে। হি সেইড, তাহলে সেইড থাকলে সেইড দ্যাট হবে। আই কেম, আইটা হবে হি, আর কেমটা হয়ে যাবে হ্যাড গান, কারণ কেমটাকে তো আমার গো করাই লাগবে, অ্যান্ড যেহেতু এটা V2-তে আছে তাহলে এটাকে অবশ্যই আমার V3-তে বানাতে হবে। সো ওয়েন্ট, কেমটা হবে ওয়েন্টের জায়গায় কেমটা হবে গোর পাস্ট হচ্ছে ওয়েন্ট, সো ওয়েন্টের জায়গায় হ্যাড গান হবে। সো আর ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে হয়, তাহলে হি সেড দ্যাট হি হ্যাড গান দেয়ার দ্য প্রিভিয়াস ডে, এইটাই হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। পরে বলছে হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইজ কারেক্ট।
মাই ফাদার ইনসিস্টেড, আচ্ছা ইনসিস্টেডের পরে সবসময় অন হয়, এটা প্রিপোজিশন, কিছু করার নাই, মুখস্থ করতে হবে। আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স ফ্রম দ্য ফলোয়িং লিস্ট, আই প্রেফার আ ব্লু, আচ্ছা অ্যানাদার প্রিপোজিশন, আই প্রেফার আ ব্লু পেন টু আ রেড ওয়ান হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার হবে, অর্থাৎ 43-এর সি। কেন, এটা দিয়ে কি বোঝাচ্ছে, আই প্রেফার আ ব্লু পেন, আমি একটা ব্লু পেনকে বেশি প্রেফার করি রাদার দ্যান আ রেড পেন, এটা হচ্ছে আমার মিনিং। চুজ দ্য কারেক্ট, 44-এ বলছে চুজ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব গিভেন ইন দ্য ব্র্যাকেট ইন দ্য ফলোয়িং সেন্টেন্স, 2 hours ড্যাশ প্যাস, 2 hours টু প্যাস, 2 hours-এর পরে হ্যাভ প্যাসড হবে, কেন, কারণ সময় হচ্ছে একটা কাউন্টেবল নাউন, এবং কাউন্টেবল নাউনের ক্ষেত্রে এই যে সময়টা 2 hours হ্যাভ প্যাসড মানে কি বোঝাচ্ছে আসলে এখানে, 2 hours হ্যাভ প্যাসড মানে 2 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে, আগে 2 ঘন্টা শুরু হয়েছিল এবং কিছু সময় পরে, অর্থাৎ 2 ঘন্টা সময় পরেই আমরা বলতে পারতেছি, বা আরও বেশি সময় পরে বলতে পারতেছি 2 ঘন্টা সময় কিন্তু আমার শেষ হয়ে গেছে, কিন্তু সেই শেষের কাজটা কি আমার শেষ হয়ে গেছে, মানে সেই সময়টা যেটা চলে গেছে সেটা কি একেবারেই চলে গেছে, আমরা কি অনুধাবন করতে পারতেছি না যে সময়টা গেছে কি গেছে না, সময়টা যে অতিবাহিত হয়ে গেছে এটা কিন্তু আমরা অনুধাবন করতে পারতেছি, সো অনুধাবন করতে পারতেছি, এইটা থাকলে প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ পাস্ট আসলে উত্তরে দেয়া সবচেয়ে বেটার। পরে 45-এ বলছে চুজ দ্য কারেক্ট কমপ্লেক্স ফর্ম, কমপ্লেক্স ফর্মে আমরা কি জানি দো, অল দো, এগুলো থাকলে কমপ্লেক্স হয়। আর পরে হচ্ছে একটা প্রপার সেন্টেন্স থাকে, যে হি কুড নট শাইন ইন লাইফ, এটা নিজেই কিন্তু একটা অর্থ প্রকাশ করতেছে, সো এই অর্থ প্রকাশের যে বাক্যগুলো থাকে এই বাক্যগুলো থাকলে কমপ্লেক্স ফর্মে যায়। আর এই যে ইনস্পাইট অফ হিজ ডিলিজেন্স হি কুড নট শাইন ইন লাইফ, মানে তার জীবনে অনেক ডিলিজেন্স ছিল কিন্তু তারপরেও সে জীবনে উন্নতি করতে পারেনি, দো হি ইজ ডিলিজেন্ট হি কুড নট শাইন ইন লাইফ, এটা প্রপার অর্থ বোঝাচ্ছে, অ্যান্ড এটাই একটা কমপ্লেক্স সেন্টেন্স। সো এই তো, এর মধ্য দিয়ে আমাদের আইইউটি কোয়েশ্চেন ব্যাংক 2008-09 সেশনটা আমরা পুরোপুরি সলভ করলাম। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা আইইউটি কোয়েশ্চেন ব্যাংক সলভ সিরিজের সেকেন্ড ক্লাসটা করব, যেটা হবে 2010 সেশনের। সো ওই ক্লাসটা করার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাইকে এগেইন থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।